সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গত রবিবারের পরীক্ষায় আমরা লোহার তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ করেছিলাম এবং দেখেছিলাম যে অ্যানোডে কোনো অক্সিজেন উৎপন্ন হয়নি, তার পরিবর্তে বেশ কিছু রাসায়নিক পদার্থের উৎপত্তি হয়েছে এবং কেন কিভাবে হয়েছে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়েছে। তাই যারা ভিডিওটি তোমরা দেখোনি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকে আমাদের পরীক্ষার বিষয় যে আমরা জানি, বইপত্রে দেখেছি যে জলের তড়িৎ বিশ্লেষণে 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন উৎপন্ন হয়, সেটা সত্যি হয় কিনা সেইটা আমরা আজকে পরীক্ষা করব। তার পরীক্ষার জন্য আমরা এরকম একটি পাত্র বানিয়ে নিয়েছি। এই পাত্রের দুটি তড়িৎদ্বার কার্বনের তড়িৎদ্বার এবং সেটি পেন্সিল থেকেই করা হয়েছে এবং এই তড়িৎদ্বারের দুই প্রান্ত একটি ব্যাটারি এলিমিনেটরের দুই প্রান্তের সঙ্গে লাগানো হয়েছে। অবশ্যই যেটি প্লাসের সঙ্গে লাগানো থাকবে সেটি অ্যানোড, যেটা মাইনাসের সঙ্গে লাগানো থাকবে সেটি ক্যাথোড। তো এর একটি নামও আছে, এটিকে বলা হয় ভোল্টামিটার। অর্থাৎ যে পাত্রের মধ্যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। তো এটি একটি ভোল্টামিটার। তো এতে আমরা আজকে জলের তড়িৎ বিশ্লেষণ করব, তাই জল দিয়ে পাত্রটি পূর্ণ করলাম এবং এমনভাবে জল দিলাম যেন তড়িৎদ্বারগুলি ডুবে থাকে। এবং এই অবস্থায় আমরা সামান্য লবণ মেশালাম, তার কারণ আমরা জানি বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, তাই সামান্য খাদ্য লবণ মিশিয়ে তার পরিবহন ক্ষমতা বাড়ালাম এবং এটি তড়িৎ বিশ্লেষণে সক্ষম হলো। তো এই অবস্থায় আর দুটি টেস্ট টিউব আমাদের নিতে হবে, একই আকারের একই আয়তনের। টেস্ট টিউবে জল দিয়ে ভর্তি করে টেস্ট টিউবের মুখটি আমাদের আঙুল দিয়ে খুব সুন্দরভাবে চেপে রাখতে হবে এবং এই অবস্থায় যে ভোল্টামিটারের পাত্রটি আছে তাতে উল্টে এমনভাবে রাখতে হবে যাতে টেস্ট টিউব থেকে জল বেরিয়ে না যায় এবং টেস্ট টিউবটি জল সমেত তড়িৎদ্বারের উপর ঢাকা থাকে। তো একইভাবে দ্বিতীয় টেস্ট টিউবও দ্বিতীয় তড়িৎদ্বারে উপর করে রাখা হলো। সব ক্ষেত্রে এই একই লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে জল বাইরে বেরিয়ে না যায় এবং বাতাস যাতে না ঢুকে পড়ে। এবারে এই অবস্থায় আমরা যদি আমাদের ব্যাটারি এলিমিনেটরের পাওয়ারটিকে অন করি তাহলে দেখতে পাবো যে সঙ্গে সঙ্গে দুটি তড়িৎদ্বারের থেকে কিছু গ্যাসের উৎপত্তি হচ্ছে এবং সেটি টেস্ট টিউবের ভিতর দিয়ে যাচ্ছে। গ্যাস হালকা, তাই উপরের দিকে যাবে এবং জল নিচের দিকে নেমে আসবে এবং পরবর্তীতে আমরা কতটা পরিমাণ জল নিচে নেমে এলো তার যে দাগ থেকে আমরা বুঝতে পারবো যে কত পরিমাণ হাইড্রোজেন অক্সিজেন হয়েছে। তো এখানে ডান দিকে আমাদের প্লাস আছে, বাম দিকে মাইনাস, অর্থাৎ ডান দিকের টেস্ট টিউবের নিচের তড়িৎদ্বারটি হচ্ছে অ্যানোড আর বাম দিকে হচ্ছে ক্যাথোড। তো আমাদের অবশ্যই জানা উচিত যে ডান দিকে আমরা অক্সিজেন পাবো আর বাম দিকে হচ্ছে হাইড্রোজেন পাবো এবং এটা একটি সময় সাপেক্ষ ঘটনা, অনেক সময় ধরে ঘটবে। তো আমরা ধীরে ধীরে পুরো ঘটনাটাই আমাদের পর্যবেক্ষণ করতে হবে, কারণ প্রথমে এই শুরুতেই অক্সিজেনের দেখতে পাচ্ছি খুব ধীরে ধীরে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। সেক্ষেত্রে হাইড্রোজেন অর্থাৎ বাম দিকের তড়িৎদ্বারে প্রচণ্ড পরিমাণে গ্যাস উৎপন্ন হচ্ছে, সেটা বুঝতে পারছি যে হাইড্রোজেন বেশি হচ্ছে। কিন্তু আয়তনের দিক থেকে বিচার করতে গেলে আমাদের একটু অপেক্ষা করতে হবে কতটা পরিমাণ হাইড্রোজেন এবং তার সেই একই সময় কতটা অক্সিজেন হলো, তার একটা তুলনামূলক আলোচনা আমরা এখানে করব। তো আমাদের দেখতেই পাচ্ছি যে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস উঠছে এবং তার জন্য জলটা বেশ ঘোলা হয়ে যাচ্ছে হাইড্রোজেন বুদবুদ থাকার জন্য। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে টেস্ট টিউবগুলি যেন এই পাত্রের নিচে লেগে না থাকে, সেই জন্য একটি ঢাকনার মধ্যে টেস্ট টিউবের আকারের ছিদ্র দুটি করে টেস্ট টিউবগুলোকে উপরের দিকে তুলে ধরা হলো যাতে নিচের দিকে কোনো বাধা সৃষ্টি না হয়। এবার এই পুরো প্রক্রিয়াটা যেহেতু 10 থেকে 15 মিনিট ধরে হবে, তাই আমরা অত সময় ধরে ভিডিওটি করব না, তাই এখানে ভিডিওর বেগ বাড়িয়ে দেওয়া হলো। তাতে আমরা বেশ লক্ষ্য করছি বাম দিকে ধীরে ধীরে কিন্তু হাইড্রোজেনের আয়তন বাড়ছে আর ডান দিকের টিউবে সেই তুলনায় কিন্তু অক্সিজেনের লেভেলটা কিন্তু কম। তো এখনো আমরা কোনো সিদ্ধান্তে আসবো না, কিন্তু মোটামুটি এখন থেকে একটা সন্দেহ হচ্ছে আমাদের যে হাইড্রোজেনের পরিমাণ অক্সিজেনের তুলনায় দ্বিগুণের থেকে অনেক বেশি। বা অন্যভাবে বলতে গেলে যতটা পরিমাণ হাইড্রোজেন হচ্ছে অক্সিজেন তার অর্ধেক হচ্ছে না, বরং তার থেকে অনেক কম হচ্ছে। এবং আরো সময় গেলে আরো এই ব্যাপারটা বেশ পরিষ্কার হচ্ছে, হাইড্রোজেন কিন্তু অক্সিজেনের তুলনায় বেশ অনেক গুণ বেশি হচ্ছে।
তো এটা কেন হচ্ছে সেটাই পরীক্ষা করার, বইতে এটা লেখা নেই, কারণ বইপত্র যারা লেখেন বেশিরভাগ ক্ষেত্রে তো পরীক্ষার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তত্ত্বগত দিক থেকে উনারা বিশ্লেষণ করে উনারা লেখেন, ছবি এঁকে দেন, কিন্তু তাতে ছাত্রছাত্রীর মধ্যে একটা দ্বিধা তৈরি হয়, ভবিষ্যতেও হয়। তাই এটা এখানে পরীক্ষা করে বেশ পরিষ্কারই বোঝা যাচ্ছে হাইড্রোজেন অনেকটা হয়েছে আর অক্সিজেনের স্তরটা বেশ কম। মানে অন্তত এটা বলা যায় যে অক্সিজেন যা আছে তার দ্বিগুণ হাইড্রোজেন নয়, বরং অনেক গুণ হাইড্রোজেন হয়েছে। তাহলে এই অক্সিজেন কি সত্যি সত্যি উৎপন্ন হচ্ছে না, বা হলেও কোথায় যাচ্ছে না, সেইটার অনেক কারণ হতে পারে। যেমন এখানে একটা বলা যেতে পারে যে হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন জলে সামান্য বেশি দ্রাব্য, তাহলে কিছু পরিমাণ অক্সিজেন জলের মধ্যে দ্রবীভূত হয়ে থাকতে পারে। এছাড়া কোনো যখন রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়, সেই অক্সিজেনকে বলা হয় জায়মানীয় অক্সিজেন, তার বিক্রিয়া করার ক্ষমতা বেশি। তো জলের মধ্যে অন্যান্য কোনো পদার্থ থাকলে তার সঙ্গে বিক্রিয়া করতে পারে, ফলে সেই গ্যাস হিসাবে অক্সিজেন মুক্তি কম হচ্ছে। তো সেটা একটা কারণ হতে পারে। এছাড়া অনেক শিক্ষক শিক্ষিকারা শুনছেন, দেখছেন পরীক্ষাটি, আপনারা নিজেরা পরীক্ষা করুন এবং তার সিদ্ধান্তে আসুন বিভিন্ন ভাবে যে কেন এটা হচ্ছে। আর ছাত্রছাত্রীকে এই পরীক্ষা থেকে একটা কথাই বলবো, যে বইতে লেখা থাকলেও যে হচ্ছে না সেটা কিন্তু এই পরীক্ষা থেকে বোঝা যাচ্ছে। বইতে এরকম অনেক কিছু লেখা থাকে, তাই লেখকদের যেমন এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। প্র্যাকটিক্যাল বা পরীক্ষা নিরীক্ষার সঙ্গে যে বিষয়গুলো আসে সেইগুলো করার পরেই বইপত্রে লেখা উচিত। আর তার সঙ্গে ছাত্রছাত্রীকে বলবো, নিজেরা করলে বিষয়টি যতটা পরিষ্কার হবে, বইপত্রে হয়তো অতটা হয় না বা তার বিকল্প হয় না। তাই প্রত্যেককে অনুরোধ করব, নিজেরা ভালো করে পরীক্ষা নিরীক্ষাগুলো করো, এবং আশা করি ভবিষ্যতে অন্যান্য ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।